হ্যালো সবাইকে, ফার্স্ট কার্ডের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড এই ক্লাসটা হচ্ছে আমাদের আগের ক্লাস, দ্যাট মিন্স আইটেম 9-এর যেই ক্লাস ছিল সেইটারই বলতে পারো এক্সটেন্ডেড পার্ট, কারণ এই দুইটা আইটেম একসাথেই হয়। অ্যান্ড এইখানে আমরা হচ্ছে মোস্টলি তোমরা যা যা পড়ছো আইটেম 9 সেই জিনিসপত্রগুলোকে আরেকটু এক্সটেন্ড করব, জিনিসপত্রগুলোকে আরেকটু এলাবোরেট করব, কেমন? আচ্ছা, তো এই ক্লাসের মেইন কন্টেন্ট কি কি থাকতেছে? এইখানে আমরা মেইনলি এনজাইমের বলছিলাম যে আমরা লাস্টে, গত ক্লাসের একদম লাস্টে বলছিলাম যে এনজাইমের যে জিনিসপত্রগুলো আমরা পড়ছি ওইগুলাকেই একটু এলাবোরেট করবো, ওইগুলাকে আরেকটু ডিপে যাব, ঠিক আছে? যে জিনিসপত্রগুলো জাস্ট আমরা নাম জেনে আসছি সেগুলাই আরেকটু ডিটেইল পড়বো। সো প্রথম যে টপিকটা আমাদের আছে যে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। তো এই টপিকটা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। তো মেকানিজম অফ এনজাইম অ্যাকশন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে সেটা একটু বোঝো। এটা এনজাইম না, এটা আসলে ক্যাটালিস্ট যেগুলো আছে, প্রভাবক, বাংলায় প্রভাবক, এরাও আসলে এইভাবেই কাজটা করে। তো সেইটাকে বোঝার আগে আমরা একটু দেখি যে আমাদের এনজাইম বা প্রভাবকগুলো কিসের উপর কাজ করতেছিল। এনজাইম এবং প্রভাবক এরা বেসিকলি আমার যে কোনো একটা রিয়াকশনের উপর কাজ করতেছিল, তাই না? যে কোনো একটা রিয়াকশনের উপরে কাজ করতেছিল। তো এই যে রিয়াকশনের উপর যে কাজ করতেছে, এই রিয়াকশনগুলো কিন্তু আমার হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন। রিয়াকশনের মাধ্যমে কি হয়? রিয়াকশনের মাধ্যমে আমাদের বেসিকলি যেটা হয়, এখানে দুইটা পার্ট থাকে, একটা রিয়াক্টেন্ট, একটা প্রোডাক্ট, রাইট? রিয়াকশনের আগের অংশটাকে আমরা বলি রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক, এবং শেষ হয়ে যাওয়ার পর যে পোর্শনটা থাকে সেটাকে বলি আমরা প্রোডাক্ট বা উৎপাদ, রাইট? সো এইখানে যেটা হয় আমাদের মেইনলি রিয়াকশন মানে আমরা ছোটবেলায় কি বলতাম যে রিয়াকশন মানে ভাঙা করা, অর্থাৎ আমার রিয়াক্টেন্টগুলো ভেঙে যাবে, ভেঙে এরা নতুন করে প্রোডাক্ট ফর্ম করবে, তাই না? সো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা রিয়াকশন হওয়ার জন্য আমার রিয়াক্টেন্টের যেই অর্থাৎ বিক্রিয়কের যে অণুগুলো আছে এদের মধ্যে একটা সংঘর্ষ হওয়া জরুরি, অর্থাৎ এদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন হওয়া জরুরি, রাইট? ওকে, সো এইখানে যে একটা রিয়াকশন হবে কি হবে না, বা এই মলিকিউলগুলো নিজেদের মধ্যে ইন্টারেক্ট করলেই কি রিয়াকশন হবে? ডেফিনেটলি না। এই মলিকিউলগুলোর নিজস্ব একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিচ করতে হবে। এই অ্যামাউন্ট অফ এনার্জি যদি তারা রিচ করতে পারে দেন তারা রিয়াকশনটায় ঢুকতে পারবে। এই যে ন্যূনতম যেই শক্তিটা তারা গেইন করতেছে বা ন্যূনতম যেই শক্তিটা তোমার একটা রিয়াকশন হওয়ার জন্য প্রয়োজন, তাকে আমরা বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি, তাই না? অ্যাক্টিভেশন এনার্জি। সো এই অ্যাক্টিভেশন এনার্জির কাজটা কি বললাম যে এই অ্যাক্টিভেশন এনার্জি বেসিক্যালি একটা রিয়াকশন হবে কি হবে না, বা একটা রিয়াকশন হওয়ার জন্য আমার মিনিমাম এই অ্যামাউন্ট অফ এনার্জি প্রত্যেকটা বিক্রিয়ক অণুর থাকতে হবে, তারপরেই তারা ইন্টারঅ্যাক্ট করে রিয়াকশনটায় যাইতে পারবে। সো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ধরো আমার এখানে দুইটা রিয়াকশন চলতেছে, একটা হচ্ছে এ থেকে বি, আর একটা হচ্ছে সি থেকে ডি, কেমন? সো এই এ থেকে বি এই রিয়াকশনটা হওয়ার জন্য ধরে নাও আমার এই অ্যাক্টিভেশন এনার্জি, বাংলায় যেটা আমরা পড়ছিলাম সক্রিয়ণ শক্তি, তাই না? সো এই সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি ধরে নাও এ থেকে বি হওয়ার জন্য আমার লাগবে হচ্ছে 500 কিলোজুল, ঠিক আছে? আর সি থেকে ডি হওয়ার জন্য এটা আমার লাগবে ধরো 100 কিলোজুল। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে রিয়াকশন এ থেকে বি নাকি রিয়াকশন সি থেকে ডি, এ থেকে বি নাকি সি থেকে ডি, দুইটা রিয়াকশনের মধ্যে কোন রিয়াকশনটা হওয়া ইজি? ডেফিনেটলি এইখানে আমাদের 2 নাম্বার রিয়াকশনটা হওয়া ইজি। কারণ কি? কারণ এইখানে সক্রিয়ণ শক্তি অর্থাৎ রিয়াকশন করার জন্য ন্যূনতম যে শক্তিটা দরকার সেই শক্তিটা কম, 100 কিলোজুল। তার মানে এইখানে আমার যে বিক্রিয়ক অণুগুলো আছে এই বিক্রিয়ক অণুগুলো খুব ইজিলি এই 100 কিলোজুল এনার্জি অ্যাচিভ করতে পারবে, রাইট? সো বেশি সংখ্যক সি অর্থাৎ এইখানকার বিক্রিয়ক অণুগুলো একত্রিত হয়ে আমার রিয়াকশনটায় চলে যাবে। আর এইখানে খেয়াল করে দেখো 1 নাম্বার বিক্রিয়ায় আমার এ থেকে বি যেটা হচ্ছে এইখানে আমার 500 কিলোজুল শক্তি দরকার, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি এখানে 500 কিলোজুল, যেটা হচ্ছে অনেক বেশি। তার মানে এইখানে যে আমার রিয়াক্টেন্টগুলো আছে, বিক্রিয়ক যেগুলো আছে, এরা নিজেদের মধ্যে যতই ইন্টারেক্ট করুক এদেরকে কিন্তু
যে শক্তিটা অ্যাচিভ করতে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ রিয়াকশন হওয়ার জন্য যে এনার্জিটা অ্যাচিভ করতে হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি, 500 কিলোজুল, যেটা হচ্ছে অনেক বেশি, তাই না? সো এইখানে কিন্তু এরা বেশি পরিমাণ আমার এই অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভও করতে পারবে না, রিয়াকশনটাও হবে না। তো এই হচ্ছে আমার যে কোনো একটা রিয়াকশন হওয়ার জন্য প্রসেসটা। সোজা কথায় একটা রিয়াকশন হওয়ার জন্য আমার অ্যাক্টিভেশন এনার্জি হইতে হবে, অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করতে হবে। অ্যান্ড এই অ্যাক্টিভেশন এনার্জিটা কিভাবে কাজ করবে ভাইয়া? অ্যাক্টিভেশন এনার্জিটা আমার মেইনলি একটা রিয়াকশন হওয়ার ক্ষেত্রে কাজ করবে। সো অ্যাক্টিভেশন এনার্জি যত কম, রিয়াকশনটা আমার তত ইজিলি হবে। এতটুকুন আমরা বুঝতে পারলাম। তো এইটার সাথে আসলে আমার এনজাইম বা ক্যাটালিস্ট বা প্রভাবকের আসলে কি ভূমিকা এইখানে যেটা তারা করে, এইখানে এনজাইম, ক্যাটালিস্ট বা প্রভাবক, এরা আমরা কি পড়ছি যে এরা হচ্ছে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তার মানে এরা কোনোভাবেই রিয়াকশনের মধ্যে এরা ইনক্লুডেড না, অর্থাৎ রিয়াকশনের মধ্যে এরা যে অন্যান্য রিয়াক্টেন্ট যেভাবে কাজ করতেছে এরা সেইভাবে কাজ করবে না, এইটুকুন আমরা বুঝতেছি। সো এরা যেটা করে আমার এই ক্যাটালিস্ট বা এনজাইমগুলো একটা বিকল্প রাস্তা বা বিকল্প পথ তৈরি করে। কি করে? বিকল্প রাস্তা বা একটা বিকল্প পথ তৈরি করে। কি কি মানে বিকল্প পথ তৈরি করার রিজনটা কি? সেটা হচ্ছে এই যে ধরো আমার প্রথম যে রিয়াকশনটা এ থেকে বি, আমরা কি দেখলাম যে এদের হওয়ার জন্য 500 কিলোজুল, উইচ ইজ একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? সো এই অ্যামাউন্টটা অ্যাচিভ করা টাফ। এই জন্য এরা যেটা করবে, এই ক্যাটালিস্ট বা এই প্রভাবক এনজাইমগুলো যেটা করবে, এই 1 নাম্বার রিয়াকশনটাই হওয়াবে। বাট এই 1 নাম্বার রিয়াকশনটা এইভাবে হবে না যে এই 500 কিলোজুল শক্তি যেটা অ্যাচিভ করা অনেক টাফ, এইভাবে হবে না। রেদার এরা একটা বিকল্প পথ তৈরি করবে, যেখানে ধরে নাও আমার এইখানে হয়তো আগে 500 লাগতো, এখন এই বিকল্প পথে আমার লাগবে হচ্ছে 200 কিলোজুল। সো দেখো এইখানে কি ঘটনা ঘটতেছে, আমার অ্যাক্টিভেশন এনার্জি বিকল্প পথ যেহেতু, তার মানে ডিফারেন্ট রিয়াকশনের দিকে নিয়ে যাচ্ছে, বিকল্প পথ তৈরি করার জন্য আমার অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু কমে গেছে। অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি যেহেতু এরা কমায় ফেলতে পারছে, তাইলে কি হবে? অ্যাক্টিভেশন এনার্জি যেহেতু কমে গেছে বা কমায় ফেলছে, তার মানে কি আগে যতটুকুন রিয়াকশন হইতো তার থেকে বেশি পরিমাণ রিয়াকশন কিন্তু এখন হবে। দেখো এইখানে আমরা মেকানিজম অফ এনজাইমের মধ্যে এতক্ষণ যে কথাগুলো বলছি, যদি কারো বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি আরেকবার একটু পোজ করে প্রথম থেকে পড়ো, হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই ছকটা দেখলে বা এই গ্রাফটা দেখলে আরো ক্লিয়ার হবে। একটু খেয়াল করে দেখো, আমার এইখানে দুইটা রিয়াকশনের আমার প্যাথ হয়ে দেখাইছে। এইখানে আমার এস হচ্ছে সাবস্ট্রেট আর পি হচ্ছে আমার প্রোডাক্ট। খেয়াল করে দেখো, আমার স্বাভাবিক অবস্থায় যেটা দরকার, স্বাভাবিক অবস্থায় আমার এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এই এস থেকে একদম এই এই পর্যন্ত আমার যাইতে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা নেওয়ার জন্য। অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিটা এইখান থেকে এই পর্যন্ত এতটা, সো অনেকটা বেশি, রাইট? অ্যান্ড সেইখান থেকে আমার ফাইনাল প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি করতেছে, ঠিক কিনা? এখানে ফাইনাল প্রোডাক্ট আসতেছে। যখন তুমি এনজাইম ইউজ করতেছো তখন যেটা হচ্ছে, এই যে ট্রানজিশন স্টেট অর্থাৎ এই এনজাইম সাবস্ট্রেট স্টেট, এই জিনিসটা চলে আসতেছে। খেয়াল করে দেখো, অ্যাক্টিভেশন এনার্জি চলে আসতেছে মিড ওয়েতে, অর্থাৎ কমে যাচ্ছে। দেখো তো এই এতটুকুন জায়গা কি কমে গেছে না? এতটুকুন শক্তি কি কম অ্যাচিভ করতে হবে না এখন রিয়াকশন হওয়ার জন্য? এই যে এতটুকুন কম হইতে হচ্ছে, এটাই কিন্তু আমার এনজাইম বা প্রভাবক এই কাজটাই করে থাকে। অ্যান্ড এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, সাবস্ট্রেট বলো প্রোডাক্ট বলো, এদের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, এরা যেমন ছিল তেমনই আছে। সাবস্ট্রেটও প্রোডাক্টও আমার 1 নাম্বার রিয়াকশনের কথা যদি তুমি চিন্তা করো, যেটার মধ্যে আমি ক্যাটালিস্ট ইউজ করি নাই, সেখানেও আমি সাবস্ট্রেট এবং প্রোডাক্ট, ফাইনাল জিনিস আমি প্রোডাক্ট পাচ্ছি। যেখানে আমি ক্যাটালিস্ট ইউজ করতেছি বা এনজাইম ইউজ করতেছি, সেখানেও কিন্তু আলটিমেটলি আমি প্রোডাক্ট কিন্তু সেমই পাচ্ছি। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে বিকল্প রাস্তা। এইখানে আমার অনেকটা দূরত্বই, তো এখন আমরা এতটুকুন উঠতে পারি, ঠিক আছে? আচ্ছা, যারা তোমরা হচ্ছে ট্রেকিং করো, পাহাড়ে ওঠো, তারা এই জিনিসটা খুব বেশি রিলেট করতে পারবা। ধরো আমরা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমরা যাব, ঠিক আছে? এখন রাস্তায় তো অনেক অনেক পাহাড় থাকে। ধরে নাও একটা পাহাড় এইভাবে গেছে এ থেকে বি পর্যন্ত, আর একটা পাহাড় এইখান থেকে এই পর্যন্ত গেছে। তুমি কিন্তু এই এ থেকে বিতে যাওয়ার জন্য অবশ্যই এই এই রাস্তাটা ইউজ করবা না। কারণ কি? এখানে তোমার উঠতে অনেক বেশি পরিমাণ এনার্জি লাগবে, অ্যান্ড এই পর্যন্ত উঠা আসলে টাফ। রেদার তুমি এই যে বিকল্প যে রাস্তাটা আছে, এই বিকল্প রাস্তাটা তুমি ইউজ করে পাহাড়ে উঠবা অ্যান্ড সেখান থেকে বিতে মুভ করবা। সো এই কাজটাই কিন্তু আমার ফাইনালি এনজাইম করতেছে, অ্যান্ড এনজাইম এভাবেই কাজ করে, ঠিক আছে? মেকানিজম অফ এনজাইম আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
এখন এনজাইমের মেকানিজম যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা যেই ফ্যাক্টরগুলো এনজাইমের উপর দায়ী, অর্থাৎ যেই ফ্যাক্টরগুলো এখানে কাজ করতেছে সেই জিনিসগুলো সম্পর্কে একটু জানি। কি কি ফ্যাক্টর এখানে কাজ করে? এখানে যেই ফ্যাক্টরগুলো কাজ করতেছে সেটা হচ্ছে এনজাইমের কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, টেম্পারেচার, পিএইচ, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট অ্যান্ড এনজাইম ইনহিবিটর। আচ্ছা, এখন এইখানকার প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা ডিটেইল করবো। সো আসো ফার্স্টে আমরা যদি আসি কনসেন্ট্রেশন অফ এনজাইম। কনসেন্ট্রেশন অফ এনজাইমের সাথে আসলে রিয়াকশনটা কিভাবে কাজ করে। দেখো এনজাইমের কাজ কি? এনজাইমের কিন্তু মেইন কাজ হচ্ছে বিক্রিয়াটাকে প্রভাবিত করা, রাইট? সো তুমি যত বেশি পরিমাণ এনজাইম তুমি অ্যাড করবা, বিক্রিয়াটাকে সে তত বেশি পরিমাণ প্রভাবিত করতে পারবে। সো ইভেনচুয়ালি তুমি যত বেশি এনজাইম আনতেছো, তোমার রেট অফ রিয়াকশন কিন্তু তত বাড়তেছে, ঠিক কিনা? তুমি যত বেশি এনজাইম আনতেছো তত বেশি আমার রিয়াকশনটার উপর এই হচ্ছে তোমার প্রভাব ফেলতেছে, ঠিক? সো যত বেশি এনজাইম আনতেছো রিয়াকশনে তত বেশি প্রভাব ফেলতেছে। আর এনজাইমের প্রভাবটা কি? রেট অফ রিয়াকশন বাড়াই দেয়। তাইলে কি আমরা বলতে পারি যে আমাদের concentration of enzyme is directly proportional to the velocity of reaction, রাইট? অথবা রেট অফ রিয়াকশন আমরা বলতে পারি যে আমাদের এনজাইম যত আমরা বাড়াবো রেট অফ রিয়াকশন তত বাড়বে। তার মানে কনসেন্ট্রেশনের সাথে আমি যদি এটাকে একটা গ্রাফের সাথে কল্পনা করি, কনসেন্ট্রেশন এবং রেট অফ রিয়াকশন, রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, রাইট? এনজাইম কনসেন্ট্রেশন যদি তাই হয়, যেহেতু এটা তোমার প্রপোর্শনাল, সো প্রপোর্শনাল গ্রাফ কি হয়? মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? সো আমাদের এটার গ্রাফটা হবে এরকম, কেমন? সো কনসেন্ট্রেশন কিভাবে, এনজাইমের কনসেন্ট্রেশন কিভাবে ভূমিকা পালন করতেছে, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এবার আসা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। আচ্ছা, সাবস্ট্রেটের কাজটা কি? সাবস্ট্রেট কি করতেছে? সাবস্ট্রেট কি জিনিস? সোজা কথায় সাবস্ট্রেট কি জিনিস একটু রিক্যাপ করার ট্রাই করো। আগের ক্লাসে আমরা পড়ছি সাবস্ট্রেট হচ্ছে সেই জিনিসটা যার উপর এনজাইম কাজ করে। সাবস্ট্রেট হচ্ছে সেই জিনিসটা যার উপরে এনজাইম কাজ করে। এখন ধরে নাও তোমার হাতে এনজাইম আছে হচ্ছে 10টা, ঠিক আছে? এনজাইম আছে কয়টা? এনজাইম আছে হলো 10টা, কেমন? এখন তুমি 10টা এনজাইম, আমি দিয়ে বুঝাচ্ছি যে আমার 10টা এনজাইম 10টা সাবস্ট্রেটের সাথে অ্যাড হবে। সো ধরো তুমি ফার্স্টে একটা সাবস্ট্রেট আনলা, 2টা আনলা, 3টা আনলা, এইভাবে তুমি যতই সাবস্ট্রেট বাড়াচ্ছ তত বেশি এনজাইম এসে সাবস্ট্রেটের সাথে অ্যাড হচ্ছে, তাই না? যত বেশি সাবস্ট্রেট বাড়াচ্ছ তত বেশি অ্যাড হচ্ছে। বাট যখন তোমার সাবস্ট্রেটের নাম্বার 10-এর উপরে চলে যাচ্ছে, 11, 12, 13 এই নাম্বারে চলে যাচ্ছে, এই সাবস্ট্রেটগুলোর সাথে কি এনজাইম অ্যাড হবে? এনজাইম অ্যাড হওয়ার সুযোগ আছে? নাই তো, কারণ আমার ম্যাক্সিমাম যতগুলো এনজাইম ছিল এরা কিন্তু ওই সাবস্ট্রেটগুলোর সাথে অ্যাড হয়ে গেছে। এখন সাবস্ট্রেট রয়ে গেছে, বাট আমার সাবস্ট্রেটের সাথে অ্যাড হওয়ার মতন এনজাইম নাই। তার মানে আমরা কি বলতে পারি যে যখন আমরা সাবস্ট্রেট বাড়াবো, সাবস্ট্রেট বাড়ানোর সাথে সাথে রেট অফ রিয়াকশন একটা সার্টিন লেভেল পর্যন্ত বেড়ে যাবে, অ্যান্ড তারপরে এটার আসলে কোনো চেঞ্জ হবে না, রাইট? এটার আমাদের আসলে আর কোনো ভেলোসিটির চেঞ্জ হবে না, ওই অবস্থাতেই আগাইতে থাকবে। সো দেখো আমরা কি বলছি, আমাদের একটা সার্টিন রেট পর্যন্ত আমাদের রিয়াকশনটা বাড়তেছে। খেয়াল করো, এই পয়েন্ট পর্যন্ত রিয়াকশনটা বাড়ছে, অ্যান্ড তারপরে কি হয়েছে, যেহেতু আমার এনজাইম শেষ, এনজাইম অকুপাইড হয়ে গেছে, এখানে আর সাবস্ট্রেট অ্যাড হইতে পারতেছে না, তাইলে কি ঘটনা ঘটবে? এরপরে আমার রেট অফ রিয়াকশন কিন্তু আর চেঞ্জ হবে না, এটা কিন্তু লিনিয়ার ওয়েতে চলে যাবে। লিনিয়ার ওয়েতে, দ্যাট ইজ এরা সেম অবস্থায় থেকে যাচ্ছে, রাইট? অর্থাৎ রিয়াকশনটা আমার এই গ্রাফটাকে ফলো করবে। তার মানে আমি যদি সাবস্ট্রেটের পরিমাণ চেঞ্জ করি, বা সাবস্ট্রেট যদি আমার বাড়াই, তাহলে আমার রিয়াকশনটা এটা হবে যে একটা সার্টেন লিমিট পর্যন্ত আমার রেট অফ রিয়াকশন বাড়বে, বাট তারপরে আর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, এইখানে এই ছবিটা একটু খেয়াল করে দেখো। এই হচ্ছে আমার সেই ছবিটা যেখানে আমরা দেখাচ্ছি যে আমার সাবস্ট্রেট, এনজাইম অনেকগুলো আছে, সাবস্ট্রেট নাই। এনজাইম অনেক আছে, সাবস্ট্রেট নাই। এবার সাবস্ট্রেট যখন বাড়াচ্ছ তখন এই এনজাইমগুলোর সাথে সাবস্ট্রেট অ্যাড হয়ে গেছে, আরও যখন বাড়াই দিছো তখন কি হচ্ছে, সাবস্ট্রেটগুলো তো এনজাইমের সাথে বাইন্ড করে ফেলছে, আমার তো আর এনজাইম বাড়ে নাই, সো সাবস্ট্রেটগুলো রয়েই গেছে। তার মানে এখানে আসলে আর কোনো এক্সট্রা কোনো ঘটনা ঘটবে না, কেমন? সো এই হচ্ছে আমার মেইন ঘটনাটা এখানে ঘটতেছে। এখানে খেয়াল করো, একটা ভি ম্যাক্স বলে একটা টার্ম পাচ্ছি আমরা, কে এম বলে একটা টার্ম পাচ্ছি। এই জিনিসপত্রগুলো কি? এই জিনিসপত্রগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
ঠিক আছে। আচ্ছা আসো এবার এই জিনিসপত্রগুলো একটু দেখি। ভিম্যাক্স কি জিনিস? ভিম্যাক্স কি জিনিস একটু খেয়াল করো। ভিম্যাক্স হচ্ছে আমার যেই সাবস্ট্রেটের যেই কনসেন্ট্রেশনে আমার এনজাইমগুলো ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করবে। কি বলছি? সাবস্ট্রেটের যেই কনসেন্ট্রেশনে এনজাইমগুলো ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করবে তাকে আমরা বলবো হচ্ছে ভিম্যাক্স। ঠিক আছে। আচ্ছা এখানে অবশ্যই টেম্পারেচার এবং পিএইচ ফিক্সড রাখতে হবে, কারণ আমরা দেখে আসি টেম্পারেচার পিএইচ হচ্ছে তোমার এনজাইমের অ্যাক্টিভিটির চেঞ্জের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এরা যদি চেঞ্জ হয় আমার ডেফিনেটলি এই তোমার যেই এনজাইম অ্যাক্টিভিটি যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে ভিম্যাক্সটাও চেঞ্জ হবে। ভিম্যাক্স আসলে কি জিনিস এটা আরেকটু এক্সপ্লেন করি, খেয়াল করো। খেয়াল করে দেখো, আমরা যেটা বললাম যে সাবস্ট্রেট বাড়াইতে বাড়াইতে আলটিমেটলি আমার একটা পয়েন্টে যে আমার রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম হয়ে গেছে, তাই না? রেট অফ রিয়াকশন কি হয়ে গেছে? ম্যাক্সিমাম হয়ে গেছে, তাই না? দেখা যাচ্ছে এই যে এই পয়েন্টে এসে রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এই যে যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এই ম্যাক্সিমামটা রিচ করতেছে তাকে আমরা বলছি ভিম্যাক্স। ঠিক আছে। এই ভিম্যাক্সটা একটা এনজাইমের জন্য একটা এটা কনস্ট্যান্ট হবে, কেমন? আচ্ছা এইবার কে এম, এইটা মানে কি? কে এম কি জিনিস? কে এম কি জিনিস? কে এম হচ্ছে আমার যেই সাবস্ট্রেটের যেই কনসেন্ট্রেশনে আমার এনজাইমের অ্যাক্টিভিটি এক্স্যাক্টলি ভিম্যাক্সের হাফ হবে তাকে আমরা বলবো হচ্ছে Km. Km of an enzyme is the substrate concentration at which enzyme shows half of maximum velocity অর্থাৎ half of Vmax। ঠিক আছে। আচ্ছা ওকে, Vmax এর 50% দেখাচ্ছে। Vmax কখন হবে? যখন আমার সবগুলো সাবস্ট্রেট অকুপাইড হয়ে যাবে, রাইট? এই যে খেয়াল করে দেখো, সরি, সবগুলো এনজাইম অকুপাইড হয়ে যাবে, তাই না? সবগুলো এনজাইম আমার সাবস্ট্রেটের সাথে অকুপাইড হয়ে যাচ্ছে। সো এইখানে কি আমরা বলতে পারি এই জিনিসটা যে আমার ভি হাফ মানে হচ্ছে তোমার ভিম্যাক্সের হাফ, এইটা হবে হচ্ছে যখন আমার সাবস্ট্রেট মানে ভিম্যাক্সের ক্ষেত্রে, সরি, এই হাফ অফ ভিম্যাক্সের ক্ষেত্রে আমার 50% সাবস্ট্রেট বা 50% এনজাইম সাবস্ট্রেটের সাথে অ্যাড হবে, 50% রয়ে যাবে। এই কথাটা এখানে বলছি। অ্যাট দিস পয়েন্ট 50% এনজাইম বাইন্ডস উইথ দি সাবস্ট্রেট, অ্যান্ড ভি ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু সবগুলো এনজাইম বাইন্ড করে যায়। সো ভি হাফের ক্ষেত্রে মানে ভি ম্যাক্স হাফের ক্ষেত্রে আমার 50% এনজাইম এখানে বাইন্ড করবে। ওকে ঠিক আছে, এইখানে আসলে আমার আর বলার মতন কিছু নেই। এগুলো একটু দেখো, এগুলা যদি না বুঝো আমাকে জানাও কমেন্ট বক্সে, আমি এগুলা তখন ক্লিয়ার করে দেবো। এইখানে আসলে না বোঝার মতন আর কিছু নেই, এখান থেকে এই পয়েন্টটাই টিচাররা ধরে। হ্যাঁ আচ্ছা ওকে, এবার আসো ইফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচারের সাথে কি ভূমিকা আছে বা টেম্পারেচারের সাথে এটার কি ঘটনা ঘটতেছে, টেম্পারেচারের সাথে এইখানে কিভাবে রিয়াকশনটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা যখন রিয়াকশনটা পড়ছি, রিয়াকশন হওয়ার সময় আমরা একটা কথা বলছিলাম, ইন্টারাকশন হওয়া, কলিশন হওয়া বা সংঘর্ষ হওয়ার একটা ব্যাপার ছিল, তাই না? মনে আছে যে আমরা বলছিলাম যে রিয়াকশনের এখানে সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে, দ্যাটস ওয়াই রিয়াকশনটা ইজিলি হবে, তাই তো? আচ্ছা এখন টেম্পারেচারের সাথে এটার কি সম্পর্ক? আমরা জানি টেম্পারেচার যখন বেড়ে যায় তখন মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেড়ে যাবে। বেশি পরিমাণ মলিকিউল লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে। সো লাফালাফি করা, দৌড়াদৌড়ি করা মানেই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া। তার মানে কি টেম্পারেচার বাড়ার সাথে সাথে বেশি পরিমাণ মলিকিউল একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এইটুকুন কি আমরা বুঝতেছি যে আমার রিয়াকশনের তোমার টেম্পারেচার যত বেড়ে যাচ্ছে রেট অফ রিয়াকশন ততই বাড়বে, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ কি বেশি পরিমাণ মলিকিউল একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, কলিশন হবে, সো আমার রেট অফ রিয়াকশনটা বেড়ে যাবে। ঠিক আছে। বাট এই টেম্পারেচারকে আমি যত বাড়াইতে থাকবো রেট অফ রিয়াকশন তত বাড়বে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। একটা সার্টেন লিমিট পর্যন্ত আমার এটা বাড়তে থাকবে। একটা সার্টেন লিমিট পর্যন্ত আমি টেম্পারেচার যত বাড়াবো আমার রেট অফ রিয়াকশন তত বাড়বে। বাট এর থেকে যখন তুমি বাড়ায় ফেলবা, অর্থাৎ অপটিমাম টেম্পারেচারের থেকেও তুমি যখন টেম্পারেচার বাড়ায় ফেলবা তখন তোমার এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। কি কারণে কমবে? কারণ হচ্ছে টেম্পারেচার যখন তুমি অনেক বেশি বাড়ায় ফেলবা, টেম্পারেচার যখন অনেক বেশি বাড়ায় ফেলবা, আমার যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলো কি ধরনের? এনজাইমগুলো কিন্তু প্রোটিন ইন নেচার, তাই না?
এদের নেচারটা কিসের? প্রোটিনের। সো তোমার যখন তুমি এনজাইমের তোমার টেম্পারেচার যখন বাড়ায় ফেলতেছো, প্রোটিনগুলো কি নষ্ট হয়ে যাবে না? অর্থাৎ আমরা ডিনেচারেশন অফ প্রোটিন পড়ছিলাম, এখন কি এই ডিনেচারেশনটা হবে না? অ্যান্ড ডিনেচারেশন হওয়া মানে কি আলটিমেটলি কি প্রোটিনগুলো নষ্ট হয়ে যাওয়া না? দ্যাট মিনস এনজাইমগুলো নষ্ট হয়ে যাওয়া। সো এনজাইম নষ্ট হয়ে গেছে, অপটিমাম টেম্পারেচারের উপরে এনজাইম নষ্ট হয়ে যাচ্ছে, এনজাইমের অ্যাক্টিভিটি কি আর ঠিক থাকবে? অবশ্যই ঠিক থাকবে না। তখন আমার এনজাইমের অ্যাক্টিভিটি আস্তে 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 কমবে। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? আচ্ছা, এইখানে তাইলে একটু খেয়াল করো কি হবে। যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, রেট অফ রিয়াকশন বাড়বে। ঠিক আছে, এখানে রেট অফ রিয়াকশনটা বাড়বে। রেট অফ রিয়াকশন কেন বাড়তেছে? বলেই ফেলছি যে মোর মলিকিউলার কলিশন হবে এবং নিজেদের মধ্যে ইন্টারাকশন হবে। আচ্ছা, সো যত বেশি কলিশন হবে তত ইজিলি অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করতে পারবে। সো ম্যাক্সিমাম সাবস্ট্রেট আমার ট্রানজিশন পিরিয়ডটায় চলে যাবে। এই যে এইখানে আমরা পড়ছিলাম ট্রানজিশন ফেজ, এই যে ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটটা অ্যাচিভ করতে পারবে। ট্রানজিশন স্টেট অ্যাচিভ করলো, এরপরে তুমি আরও টেম্পারেচার বাড়াইতেছো। এখন কি হবে? এনজাইমগুলো ডিনেচারেশন হওয়া শুরু করবে। ডিনেচারেশন হওয়া মানে কি? আলটিমেটলি এনজাইমগুলো নষ্ট হয়ে আমার আবার যে রেট অফ রিয়াকশন এটা কমাইতে থাকবে। সো এইখানে একটা জিনিস মাথায় রাখবা, মোস্ট অফ দ্য কেসেস আমার হিউম্যান এনজাইম তাদের অপটিমাম অ্যাক্টিভিটি 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে শো করবে। 40-এর উপরে যখন চলে যাবে তখন আমার এনজাইমগুলো ডিনেচারেশন হওয়া শুরু করবে। অ্যান্ড 50-এর উপরে যখন চলে যাবে তখন আমার টার্সিয়ারি যেই প্রোটিনগুলো আছে, টার্সিয়ারি স্ট্রাকচারগুলো তোমার হচ্ছে ডিনেচারেশন অফ টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, অর্থাৎ টার্সিয়ারি স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যাইতে থাকবে এবং এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার এই জিনিসটা কি ধরনের শেপ নিচ্ছে একটু খেয়াল করে দেখো। যেটা বললাম যে তুমি যত এনজাইমের রেট বাড়াচ্ছ বা টেম্পারেচার বাড়াচ্ছ, রিয়াকশন তত বাড়তেছে, অপটিমাম টেম্পারেচার পর্যন্ত পৌঁছাইল। সো কেন পৌঁছাচ্ছে? এই কাইনেটিক এনার্জির পরিমাণ বাড়তেছে টেম্পারেচার বাড়ানোর সাথে। দেন এরপরে যখন বাড়তেছে এনজাইম ডিনেচারেশনের কারণে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই জিনিসটা কমে যাচ্ছে। গ্রাফটা কি এইরকম শেপ নিচ্ছে না? গ্রাফটা এরকম শেপ নিচ্ছে। সো এটা কিসের শেপ? এটা কিসের শেপ আমরা জানি, এটা হচ্ছে বেল শেপ একটা কার্ভ, তাই না? এটা দেখতে বেলের মতন। ওই যে টম এন্ড জেরিতে দেখতা না, টম এন্ড জেরিতে বেল থাকে এরকম, এরকম একটা বেল পাওয়া যেত টম এন্ড জেরির। সো এইটাকে আমরা বলি হচ্ছে বেল শেপড কার্ভ। ঠিক আছে, সো টেম্পারেচারের কার্ভটা কিরকম? টেম্পারেচারের কার্ভটা হচ্ছে বেল শেপ কার্ভ। কেমন? আচ্ছা, ওকে, এবার আসো আমাদের নেক্সট টপিকে আমরা যাব। নেক্সট টপিকটা কোথায় আসতেছে? নেক্সট টপিকটা হচ্ছে ইফেক্ট অফ পিএইচ। পিএইচ এর কি ইফেক্ট আছে? পিএইচ এরও এখানে আমাদের তোমার টেম্পারেচারের মতন এরাও বেল শেপড কার্ভ নেবে। ঠিক আছে, এরাও বেল শেপ একটা কার্ভ নেবে। সো এইখানে কেন হবে? কেন হচ্ছে আমার প্রত্যেকটা এনজাইমের, আমরা আইসোইলেকট্রিক পিএইচ পড়ছিলাম মনে আছে? প্রত্যেকটা এনজাইমের একটা আইসোইলেকট্রিক পিএইচ থাকে, তাই না? সো এইখানে আমার প্রত্যেকটা এনজাইমের অপটিমাম পিএইচ থাকবে, যেই অপটিমাম পিএইচে আমার রেট অফ রিয়াকশনটা ম্যাক্সিমাম হবে। এর থেকে বেশিতেও বা এর থেকে কমেও আমার রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম হবে না। তার মানে একটা অপটিমাম পিএইচ থাকতেছে, যেই পিএইচে আমার রেট অফ রিয়াকশন ম্যাক্সিমাম হবে। এর বেশি বা কমে আমার রেট অফ রিয়াকশনটা বেশি বা রেট অফ রিয়াকশনটা ম্যাক্সিমাম থাকবে না, ম্যাক্সিমামের থেকে কম থাকবে। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখো কি হয়। Below and above the pH the enzyme activity is much lower, and at extreme pH the enzyme becomes totally inactive due to denaturation of protein structure. এটা প্রোটিনের স্ট্রাকচারে পড়ছিলাম, তাই না? যে পিএইচ এর চেঞ্জে, যেহেতু এদের নিজস্ব আইসোইলেকট্রিক পিএইচ থাকে, সো প্রোটিনের আমরা যখন পিএইচটা অনেক বাড়ায় ফেলবো তখন এদের যে স্ট্রাকচার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো পিএইচ আসলে কিভাবে তোমার যে রেট অফ রিয়াকশন আছে এইটার উপর কিভাবে ইফেক্ট রাখে বা এই রেট অফ রিয়াকশনটাকে এফেক্টেড করবে এটা একটু দেখো। আচ্ছা, অন দি আয়োনাইজেশন অফ দি অ্যাক্টিভ সাইট। ঠিক আছে, এখন আমাদের এই এনজাইম এবং সাবস্ট্রেটের যে ইন্টারাকশনটা হবে,
আমরা তো স্ট্রাকচার দিয়ে পড়লাম, তাই না? এই যদি হয় আমার এনজাইম, এইখানে এসে সাবস্ট্রেট অ্যাড হইলো, এটা সাবস্ট্রেট, এটা এনজাইম, আমরা তো এইভাবে পড়লাম। আচ্ছা, এই জিনিসটা কি এইভাবেই, মানে এই জিনিসপত্রগুলো কি, মলিকিউলগুলো কি এরকম শেপেই থাকে? অবশ্যই না, অবশ্যই না। এইগুলা সবই আমার অ্যাটম দিয়ে তৈরি, রাইট? অণুপরমাণু দিয়ে তৈরি। তার মানে এই অণুপরমাণুগুলোর মধ্যে ইন্টারাকশন হওয়া জরুরি। সো এই অণুপরমাণুগুলোর মধ্যে যে ইন্টারাকশন হবে, এই ইন্টারাকশনগুলো কি হবে, কিভাবে হবে? আয়োনাইজড অথবা আনআয়োনাইজড ফর্মের মধ্যে যাইতে হবে, ঠিক আছে? সো এই যে আয়োনাইজড ফর্মে যাবে, যেহেতু এগুলো সবই আমার কি, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, তার মানে আয়োনাইজেশন হওয়াটা জরুরি। সো পিএইচ যখন তুমি চেঞ্জ করতেছো, এই আয়োনাইজেশনটা ইজি হবে অথবা টাফ হবে। খেয়াল করে দেখো, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি মে রিকোয়ার অ্যান অ্যামাইনো গ্রুপ অফ দি এনজাইম বি ইন দি প্রোটোনেটেড ফর্ম। অর্থাৎ আমার যেটা বললাম, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি শো করার জন্য প্রোটোনেটেড ফর্মে বা আয়োনাইজড ফর্মে যাইতে হবে, ঠিক আছে? সো এইখানে আমার যে অ্যালকালাইন পিএইচ, আমি যদি অ্যালকালাইন পিএইচ মানে কি, আমি পিএইচ এর মান 7-এর উপরে নিয়ে যাই, দিস গ্রুপ রিমেইনস ডিপ্রোটোনেটেড অ্যান্ড দেয়ারফর দ্য রেট অফ রিয়াকশন ডিক্লাইন। অর্থাৎ যেটা হয়, আমার প্রোটিনগুলো NH3+ আকারে থাকতে হয়, রাইট? এখন তুমি যখন এইখানে পিএইচটা বাড়ায় ফেলতেছো, অর্থাৎ অ্যালকালাইন মিডিয়ায় নিয়ে যাচ্ছ, এই অ্যালকালাইন মিডিয়াতে যখন চলে যাচ্ছ, সেইখানে কি হয়, অ্যালকালাইন মিডিয়া, আমার মিডিয়াটা অ্যালকালাইন হয়ে গেছে। সো এইখানে যেই আমার অ্যালকালাইনের পরিমাণ বেড়ে গেছে, বা এইখানে যেহেতু আমার বেজের পরিমাণ বেড়ে গেছে, বেজের কাজ কি? বেজের কাজ হচ্ছে প্রোটন রিসিভ করা, অর্থাৎ হাইড্রোজেন আয়ন রিসিভ করা। তার মানে এরা এই অ্যামাইনো NH3+ যেটা ছিল, সেখান থেকে আমার হাইড্রোজেন আয়নগুলো রিসিভ করবে, সেখান থেকে আমার হাইড্রোজেন আয়নগুলো রিসিভ করবে, হাইড্রোজেন আয়নগুলো রিসিভ করে এই ডিপ্রোটোনেটেড ফর্মে নিয়ে আসবে। সো আমার রেট অফ রিয়াকশন কিন্তু কমে যাচ্ছে। কারণ কি, আগে যখন আমার দরকার ছিল NH3+, সেইখান থেকে আমার হয়ে যাচ্ছে NH2। সো রেট অফ রিয়াকশন খুব ইজিলি বুঝতে পারতেছি কমে যাচ্ছে। আচ্ছা, আর এনজাইম ডিনেচারেশন কি, আমার এক্সট্রিম পিএইচ, অনেক যখন পিএইচ হয়ে যাবে, পিএইচ বাড়তে থাকলে একটা সার্টেইন লিমিট যাওয়ার পরে আমার যেই প্রোটিনগুলো আছে, প্রোটিনের স্ট্রাকচারালি চেঞ্জ হয়ে যায়। সো এইখানে আমাদের আলটিমেটলি শেপে চেঞ্জ চলে আসে, এদের সাইজে চেঞ্জ চলে আসে, অ্যান্ড আলটিমেটলি ডিনেচারেশনটা কমপ্লিট হয়ে যায়। সো এইখানেও আমাদের পিএইচ এর কিভাবে গ্রাফটা শো হচ্ছে বুঝতেই পারতেছো। গ্রাফটা ফার্স্ট অপটিমাল পিএইচ পর্যন্ত বাড়বে, দেন অপটিমাল পিএইচ থেকে তুমি যতই চেঞ্জ করবে এটা কমবে, ঠিক আছে? এটা আইদার ওয়েতে, বামে দেখো ডানে দেখো, দুই পাশেই কিন্তু এটা অপটিমাম পিএইচ এর থেকে কমই হচ্ছে, তাই না? সো এইভাবে আসলে এটাও একটা বেল শেপড কার্ভ ফর্ম করতেছে। ওকে, এইবার আসো প্রোডাক্ট কনসেন্ট্রেশন। প্রোডাক্ট কনসেন্ট্রেশন কিভাবে হচ্ছে, বা প্রোডাক্ট কনসেন্ট্রেশন আমার এখানে কি ঘটনাটা ঘটতেছে। প্রোডাক্টের পরিমাণ তোমার যত বাড়বে, এটা মাথায় রাখো, প্রোডাক্ট যত বাড়তেছে তার মানে কি, রেট অফ রিয়াকশনটা স্লো হইতে থাকবে। কারণ কি, আমার আলটিমেটলি প্রোডাক্ট বানাচ্ছে, আমরা যখন একটা ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে? এ আর বি দুইটা জিনিস আছে এখানে, হ্যাঁ? এখন এরা ইকুইলিব্রিয়াম মেনটেন করতেছে। কেন মেনটেন করতেছে? কারণ এর যেই পরিমাণ আছে, বিরও সেম পরিমাণ আছে, এই জন্য এরা ইকুইলিব্রিয়াম মেনটেন করতেছে। এখন যদি বি এর পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক মানে অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেছে, বি এর পরিমাণ অনেক বেড়ে গেছে। সো বি এর পরিমাণ যদি অনেক বেড়ে যায়, তার মানে কি, ডান পাশে অনেক বেড়ে গেছে, প্রোডাক্টের পরিমাণ অনেক বেড়ে গেছে, রিয়াকশন ডান থেকে বামের দিকে যেতে চাবে। রিয়াকশন কি এ থেকে আর বি এর দিকে ইজিলি হইতে যাবে? অবশ্যই হইতে যাবে না। তার মানে প্রোডাক্টের পরিমাণ আমার যত বাড়বে, রেট অফ রিয়াকশন তত কমে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস, এইখানে তাহলে এনজাইম কিভাবে ভূমিকাটা রাখতেছে? বেসিক্যালি যখন তোমার প্রোডাক্টটা বানায় ফেলবে, তখন এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো থাকে, এই অ্যাক্টিভ সাইটগুলোর কনফার্মেশনাল চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা দেখছিলাম, মনে আছে যে একটা যখন, এই যে খেয়াল করো, এইখান থেকে যখন অ্যাটাচমেন্ট নিয়ে দুইটা তৈরি করতেছে, তার মানে কি, দুইটা প্রোডাক্ট যখন আসতেছে, বের তো হচ্ছে আমার এনজাইম থেকেই। এনজাইম থেকে বের হওয়া মানে কি, কনফার্মেশনাল চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কনফার্মেশনাল চেঞ্জ হয়ে গেলে, এই যখন প্রোডাক্টের কনফার্মেশনাল চেঞ্জটা নিয়ে নিছে, ও কি আবার যে সাবস্ট্রেটের কনফার্মেশনাল চেঞ্জটা আসতে পারবে? পারবে না। সো আলটিমেটলি আমার রেট অফ রিয়াকশন কমে যাবে। সো এটা আস্তে আস্তে ডিক্লাইনিং একটা গ্রাফ ফর্ম করবে। এই হচ্ছে আমার ইফেক্ট অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন, ঠিক আছে? প্রোডাক্ট কনসেন্ট্রেশনের সাথে এটা কিভাবে কাজ করতেছে। এখন তাইলে কি, আমি প্রোডাক্ট, এটা টিচাররা কোশ্চেন করে যে প্রোডাক্টের সাথে কি, আমি যে প্রোডাক্ট বেড়ে গেলে তো আমার আলটিমেটলি রেট অফ রিয়াকশন কমে যায়, আমি কি কোনোভাবে প্রোডাক্টের এই ঘটনাটা থেকে আমি রেট অফ রিয়াকশন বাড়াইতে পারি?
তখন আমাদের অ্যান্সার হবে কি, স্যার ডেফিনেটলি পারি। আমরা যদি আমাদের রেট অফ মানে রিয়াকশনের চেম্বার থেকে বা রিয়াকশনের জায়গা থেকে যদি আমরা প্রোডাক্টগুলো কোনোভাবে সরাই ফেলতে পারি, তাইলে আমাদের রেট অফ রিয়াকশনটা আবার বেড়ে যাবে। ওকে, সো এই ছিল আমাদের ফ্যাক্টরগুলো কিভাবে ইফেক্ট করতেছে। এইখান থেকে মাথায় রাখবা এই জিনিসপত্রগুলো রিটেনে কম বেশি কিন্তু আসে, রিটেনে এই জিনিসপত্রগুলো আসে কিভাবে কাজ করতেছে। ভাইভাতে ইউজুয়ালি তোমাদের এত ডিটেইল ধরবে না, যদি ডিটেইল ধরে তোমাদের এখান থেকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোন কোন ফ্যাক্টর ইফেক্ট করতেছে সেটা, অ্যান্ড এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের কি চেঞ্জ আসতেছে, টেম্পারেচার বাড়াইলে কি তোমার রেট অফ রিয়াকশন বাড়বে না কমবে। এই সিম্পল কোয়েশ্চেনগুলো কিন্তু ভাইভাতে ধরবে। রিটেনে যদি আসে তোমাদেরকে গ্রাফ দিয়ে ডিসক্রাইব করতে হবে প্রত্যেকটা জিনিস। রিটেনে কিন্তু এটা আসছে যে ফ্যাক্টরগুলো ইফেক্টগুলো তোমরা ডিসক্রাইব করো, তখন কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সাম আপ করে লিখতে হবে এবং প্রত্যেকটা গ্রাফ রাখতে হবে। ওকে, তোমাদের পড়ার সামারির সুবিধার্থে এইখানে আমরা প্রত্যেকটা গ্রাফ দিয়ে দিছি, ঠিক আছে? প্রত্যেকটা গ্রাফ কোনটার জন্য কি হচ্ছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি ঘটনা ঘটতেছে, পিএইচ এর সাথে রেট অফ রিয়াকশনে কি ঘটনা ঘটতেছে, টেম্পারেচারের সাথে কি আছে সেটা আসতেছে, এনজাইম কনসেন্ট্রেশনের সাথে কি চেঞ্জ আসতেছে, সবকিছু কিন্তু এখানে চারটা গ্রাফের মধ্যে দিয়ে দিছে। অ্যান্ড এই চারটা গ্রাফ মোটামুটি পারলে অ্যাটলিস্ট রিভিশনের জন্য এটা বেসিক ক্লিয়ার করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে এনজাইমের যে ক্লাসিফিকেশনগুলো ছিল সেই সম্পর্কে একটু দেখবো, যে আসলে এখানে এনজাইমের হলো এনজাইম, কমপ্লেক্স এনজাইম, কি কি জিনিসপত্রগুলো ছিল সেটা একটু দেখি। আসলে এনজাইমকে আমরা দুইটা পার্টে ভাগ করছিলাম, মনে আছে? সিম্পল এনজাইমস অ্যান্ড হচ্ছে কনজুগেট এনজাইমস বা কমপ্লেক্স এনজাইম, যেটাকে আমরা হলো এনজাইম বলতেছিলাম। সিম্পল এনজাইম নিয়ে আমাদের পড়া লাগবে না, আমরা মেনলি পরের পার্টটা থেকে পড়বো, কনজুগেট এনজাইম এই জিনিসটা থেকে। তো কনজুগেট এনজাইম, কমপ্লেক্স এনজাইম বা হলো এনজাইম বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমরা বলবো যে এটা হচ্ছে একটা কমপ্লিট এনজাইম। এটার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট। যে প্রোটিন পার্টটা থাকতেছে সেটাকে আমরা বলবো অ্যাপোএনজাইম, অ্যান্ড যে নন প্রোটিন পার্টটা থাকবে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। কোফ্যাক্টরের আবার দুইটা পার্ট পাবো আমরা, কোফ্যাক্টরকে আমরা দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে মেটালিক কোফ্যাক্টর আর একটা অর্গানিক কোফ্যাক্টর। মেটালিক কোফ্যাক্টর এবং অর্গানিক কোফ্যাক্টর, এটা কি পড়তেছে? এটা হচ্ছে আমাদের নন প্রোটিন যেই পার্টটা থাকে সেটা দুই ধরনের হতে পারে, একটা অর্গানিক আর একটা মেটালিক, ঠিক আছে? মেটালিকটা হচ্ছে মেটালিক কোফ্যাক্টর বা মেটালো এনজাইমস, আর অর্গানিক কোফ্যাক্টরটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ আর একটা হচ্ছে কোএনজাইম। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু বারবার পড়বা, বারবার পড়লে এই জায়গাটা স্পেশালি, নাইলে কিন্তু এটা ক্লিয়ার হবে না। অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে আমার নন প্রোটিন পার্টটাকে দুটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমার মেটালিক এনজাইম আর একটা অর্গানিক কোফ্যাক্টর। অর্গানিক কোফ্যাক্টরটা আবার দুই ভাগে, একটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ আর একটা হচ্ছে কোএনজাইম, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে টাইটলি অ্যাটাচড, এইগুলো আমরা সামনে দেখতেছি। আসো, এবার আসো কোফ্যাক্টর। এইখান থেকে একটু খেয়াল করে দেখো তো, এই যে কোফ্যাক্টর, এই কোফ্যাক্টরটা আসলে কি জিনিস, বা অর্গানিক কোফ্যাক্টরটা আমরা কি পাইছিলাম? মনে আছে, নন প্রোটিন পার্টটাকেই কিন্তু আমরা এইখানে কোফ্যাক্টর হিসেবে বলতেছিলাম, তাই না? নন প্রোটিন পার্টটাকেই আমরা কোফ্যাক্টর হিসেবে বলতেছিলাম। আচ্ছা, এইটা না, এই নিচেরটা না, এই উপরেরটা, উপরের এই অংশটা, এটাই কিন্তু আমাদের নন প্রোটিন পার্টটাই কিন্তু আমাদের কোফ্যাক্টর ছিল, যেটার দুইটা পার্ট ছিল, একটা মেটালিক কোফ্যাক্টর আর একটা অর্গানিক কোফ্যাক্টর। সো কোফ্যাক্টর কি জিনিস? এই যে আমার যে অ্যাপোএনজাইম থাকে, অ্যাপোএনজাইম মানে হচ্ছে একটা এনজাইমের যে প্রোটিন পার্টটা থাকে, সেই প্রোটিন পার্টটাকে হেল্প করার জন্য আমার কিছু হেল্পার মলিকিউলস থাকতেছে, কিছু হেল্পার মলিকিউলস থাকে, অর্থাৎ প্রোটিন পার্টটাকে হেল্প করার জন্য কিছু জিনিসপত্র থাকে। এদেরকে আমরা বলবো হচ্ছে, যারা নন প্রোটিন, এদেরকে আমরা বলবো হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে? হেল্পার মলিকিউলস দ্যাট অ্যাসিস্ট অ্যাপোএনজাইম টু অ্যাক্টিভেট ইট। ওকে, তাইলে আমাদের যে অ্যাপোএনজাইম বা আমাদের এই প্রোটিনের যে পার্টটা, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে পার্টটা থাকতেছে তাকে আমরা বলবো কোফ্যাক্টর, ঠিক আছে? ওকে, এই কোফ্যাক্টরকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছিলাম, মনে আছে? একটা ইনঅর্গানিক পার্ট আর একটা হচ্ছে অর্গানিক ফ্যাক্টর, একটা ইনঅর্গানিক কোফ্যাক্টর আর একটা অর্গানিক কোফ্যাক্টর। ইনঅর্গানিক কোফ্যাক্টরকে আমরা বলতেছিলাম মেটালিক এনজাইম বা মেটালো এনজাইমস, আর অর্গানিক কোফ্যাক্টরটা কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা প্রোস্থেটিক গ্রুপ যেটা আমার অ্যাপোএনজাইমের সাথে টাইটলি অ্যাটাচ থাকবে, আর আরেকটা হচ্ছে কোএনজাইম গ্রুপ যেটা লুজলি অ্যাটাচ থাকবে। প্রোস্থেটিক গ্রুপটা টাইটলি অ্যাটাচ থাকবে আর কোএনজাইম গ্রুপটা লুজলি অ্যাটাচ থাকবে, এইটুকু আমরা আপাতত জানি, ঠিক আছে?
organic molecules called coenzymes which are mostly derived from water soluble vitamins কেমন আচ্ছা ওকে এখানে অর্গানিক কোফ্যাক্টর সম্পর্কে এখানে কোএনজাইমও কোএনজাইম না থাক এটা লেখা লাগবে না ওকে এতটুকুন থাকলো হ্যাঁ ঠিক আছে কোফ্যাক্টর তাহলে কি জিনিস আমরা বলছি যে কোফ্যাক্টর হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে আমার বেসিকলি অ্যাপো এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য অ্যাসিস্ট করবে বা হেল্প করবে কোফ্যাক্টর কি জিনিস যেটা আমার অ্যাপো এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য হেল্প করবে সো কোফ্যাক্টরের মধ্যে আমরা দুইটা জিনিস পেয়েছি একটা মেটালিক আর একটা অর্গানিক এবার আসো মেটালিক পার্টটা কি ছিল কোফ্যাক্টরের মধ্যে যে মেটালিক পার্টটা এই যে মেটালিক যেই পার্টটা ছিল এই মেটালিক এনজাইম বা মেটালো এনজাইমের মধ্যে কি কি আছে মেটালো এনজাইমের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে এই মেটালগুলোর নাম এবং কোন কোন এনজাইম আছে খুব সুন্দর করে এবিসিতে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে টিচাররা সব ধরবে না কখনো এইভাবে বলবে না যে তোমার কপারের এনজাইমটার নাম বলো কপার আয়নের যে এনজাইমটা আছে বা কপার মেটালো এনজাইমওয়ালা যেই এনজাইমটা আছে সেটার নাম বলো এইভাবে কখনোই প্রশ্ন করবে না তোমাকে বলবে মেটালো এনজাইমের এক্সাম্পল দাও তখন তুমি যেটা বলবা জিঙ্কের ক্ষেত্রে কাজ করবে কার্বনিক অ্যানহাইড্রেস অ্যালকোহল ডিহাইড্রোজিনেস কার্বক্সিপেপটাইডেস এইভাবে কয়েকটা নাম বলে দিলেই হয়ে যাবে অ্যাটলিস্ট এইখান থেকে 5টা এক্সাম্পল পড়বা 5টা এক্সাম্পল একদম মুখস্থ রাখবা মেটালো এনজাইমের 5টা এক্সাম্পল একদম মুখস্থ রাখবা ভাইভাতে এই জিনিস ধরবে শিওর থাকো ভাইভাতে এটা ধরবে এবং এই টপিকগুলো কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট ছিল না একটা টাইমে আমরা যখন প্রফ পরীক্ষা দিই এই জিনিসপত্রগুলো তার আগে কখনো রিটেনে ওইভাবে আসতো না এগুলো ভাইভার জন্য ইম্পর্টেন্ট বাট আমাদের টাইমে রিটেনে লিটারেলি এই একটা পোর্শন থেকে ফুল একটা কোশ্চেন দিয়ে দিছে এই একটা পোর্শন থেকে ফুল একটা কোশ্চেন দিছে এনজাইম হলো এনজাইমের নাম লেখো অ্যাপো এনজাইমের নাম লেখো কোফ্যাক্টরের নাম লেখো দেন তোমার মেটালো এনজাইমের নাম লেখো এই মেটালো এনজাইমের মধ্যে মেটাল পার্ট কোনগুলো আছে এই টাইপের কিছু কোশ্চেন দিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নাই বাট আসছিল এখান থেকে কিছু কোশ্চেন আসছিল সো এরপরের থেকে আমার মনে হয় যে এই জিনিসপত্রগুলো যেহেতু তোমার প্রফে এইখান থেকে রিটেনের কোশ্চেন চলে আসছে সো এগুলো তোমাদেরকে ভালো মতনই পারতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আসো হচ্ছে কোএনজাইম আচ্ছা কোএনজাইম কি জিনিস খেয়াল করো তো এখানে লিখছিলাম কোএনজাইম মনে আছে এই যে কোএনজাইম কোএনজাইম হচ্ছে লুজলি অ্যাটাচড আমার কিছু অর্গানিক কোফ্যাক্টর কেমন কোফ্যাক্টর কোএনজাইম এই জিনিসপত্রগুলো খুব 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 ক্লামসি লাইক যতবার পড়বা ততবার পড়বা মাথায় রাখবা কোফ্যাক্টর একটা বড় টার্ম কোফ্যাক্টর বড় টার্ম কেন বলতেছি একটা অ্যাপোপ্রোটিন আর একটা কোফ্যাক্টর কোফ্যাক্টরের একটা পার্ট হচ্ছে কোএনজাইম কি বলছি কোফ্যাক্টর একটা বড় টার্ম ঠিক আছে ওকে তাহলে কোএনজাইম কি জিনিস ওকে কোএনজাইম হচ্ছে লুজলি অ্যাটাচড থাকবে এবং এইখানে হচ্ছে একটা ডিসোসিয়েবল ক্যারিয়ার হিসেবে এরা অ্যাপেয়ার করবে ঠিক আছে এনজাইম রিয়াকশনের মধ্যে ডিসোসিয়েবল তোমার হচ্ছে কম্পাউন্ড হিসেবে এরা পার্টিসিপেট করবে এত কিছু লাগে না আসলে কোএনজাইম থেকে এটা লুজলি অ্যাটাচ থাকে এতটুকুন জানলেই এনাফ কারণ কোএনজাইমে ডেফিনেশন খুব কমনলি ধরে না যে তা না ধরে বাট অত কমনলি এখান থেকে ধরে না এক্সাম্পল মাস্ট আচ্ছা কোএনজাইমকে কয় ভাগে ভাগ করছিলাম মনে আছে কোএনজাইমকে আমরা দুটা ভাগে ভাগ করছিলাম একটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ আর একটা হচ্ছে কোসাবস্ট্রেট ঠিক আছে আচ্ছা উপরে কি এটা ছিল কোএনজাইমের ভাগটা না কোএনজাইমের এইভাবে আমরা ভাগ করি নাই অর্গানিক কোফ্যাক্টরটাকে আমরা ভাগ করছিলাম ঠিক আছে কোএনজাইমের এখানে আমরা দুই ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে আমার প্রোস্থেটিক গ্রুপ আর আরেকটা হচ্ছে কোসাবস্ট্রেট সো এইখানে প্রোস্থেটিক গ্রুপ কোনটা প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে দ্যাট ইজ টাইটলি অর ইভেন কোভ্যালেন্টলি অ্যান্ড পার্মানেন্টলি বাউন্ড টু এ প্রোটিন অর্থাৎ প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে যেটা আমার মোটামুটি মাথায় রাখবা যেটা আমার অ্যাপোপ্রোটিনটার সাথে পার্মানেন্টলি বাইন্ড থাকবে সেইগুলাকে আমরা বলবো হচ্ছে কোএনজাইম সেগুলোকে আমরা বলবো প্রোস্থেটিক গ্রুপ কেমন কোএনজাইমের প্রোস্থেটিক গ্রুপটা টাইটলি বাইন্ড থাকতেছে এবং এটা পার্মানেন্টলি থাকবে এতটুকুন মাথায় রাখতে পারলেই হবে আর কোসাবস্ট্রেট কি জিনিস উল্টাটা ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে লুজলি থাকতেছে অ্যান্ড আমার পার্মানেন্টলি থাকবে না ট্রানজিয়েন্টলি থাকবে ঠিক আছে দ্যাট আর ট্রানজিয়েন্টলি বাউন্ড টু এ প্রোটিন আচ্ছা এইখানে আমি আবারও বলতেছি এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই প্যাচ লাগবে পরীক্ষার সময় পড়ার সময় খুব প্যাচ লাগবে এক্সাম্পলগুলো দেখে রাখো হিম বায়োটিন এফএডি এরা হচ্ছে আমার প্রোস্থেটিক গ্রুপ অ্যান্ড কোসাবস্ট্রেটের মধ্যে আছে হচ্ছে কোএ কোকিউ
এনএডি এটিপি এগুলো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এই জিনিসপত্রগুলো পরীক্ষায় আসলে বিশাল প্যারা খেয়ে যাবে। বিশাল প্যারা খাওয়া মানে চিন্তারও বাইরে, কারণ এই জিনিসপত্র বারবার না পড়লে মনে থাকবে না। এবিসি বইটা খুলে সুন্দর মতন তোমার অ্যাপোএনজাইম, কোফ্যাক্টর, কোফ্যাক্টরের মধ্যে আমার মেটালো এনজাইম কোনটা, তারপর হচ্ছে অর্গানিক পার্ট কোনটা, অর্গানিকের মধ্যে প্রস্থেটিক গ্রুপ কোনটা, কোএনজাইম কোনটা, কোএনজাইম আর আবার প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, অনেকগুলা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এই জিনিস ইনিশিয়ালে মনে হতে পারে আর এটা তো কোনো ব্যাপার না, একটা যখন কার্ড পরীক্ষা দিবা তখনও এটা তুমি মনে রাখতে পারবা, বাট যখন টার্মের মধ্যে দুইটা কার্ড একসাথে পড়ে ফেলবা এই জিনিস কিন্তু মনে থাকবে না, কেমন। সো এগুলো একটু ভালো মতন পড়বা। এখন এই কোএনজাইমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা রিটেন ভাইভা সব জায়গায় ধরবে, স্পেশালি ভাইভার জন্য কয়েকটা স্টার দিয়ে রাখো, ভাইভার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইভার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভাইভার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এইখানে কি আসতেছে, এই যে কোএনজাইম গুলো আছে, কোএনজাইম আমরা কি পড়ছিলাম মনে আছে, যেগুলো হচ্ছে আমাদের, এইগুলো সবই কোফ্যাক্টরের পার্ট, সো এগুলো আমার প্রোটিনগুলোকে হেল্প করতেছে। এই কোএনজাইম গুলোর মধ্যে বেশ কিছু কোএনজাইম আছে যেগুলো আমরা ভিটামিন থেকে ডিরাইভ করতে পারি, ভিটামিন ডিরাইভ থেকে মানে ভিটামিন থেকে ডিরাইভ করতে পারি। অ্যান্ড এই জিনিসটা ধর, এই ভিটামিন থেকে যে ডিরাইভ করতে পারতেছে এই জিনিসপত্রগুলো তোমাদেরকে ধরবে এবং কোন ফর্মে পাই সেটা। সো আমরা যেটা জানি, ভিটামিন বি এর মধ্যে আমরা অনেকগুলো ফর্ম পাই, B1, B2, B3, B5, B6, B7, B9, B12, এরা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে, এগুলা সব ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে, বি কমপ্লেক্সের মধ্যে, কেমন, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে এগুলো পাচ্ছি। এবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেটা আছে B1, যেটাকে আমরা বলি থায়ামিন, এনজাইমের নাম কি, কোএনজাইমের নাম থায়ামিন পাইরোফসফেট। ভিটামিন B2 রিবোফ্লাভিন, ফ্লাভিন মোনোনিউক্লিওটাইড, B3 প্যান্টোথেনিক অ্যাসিড, B5 নায়াসিন, B6 পাইরিডক্সিন, B7 বায়োটিন, B9 ফলিক অ্যাসিড, B12 সায়ানোকোবালামিন। এই যে নামগুলো, এইখান থেকে কি কি প্রশ্ন আসে সেটা একটু বলে দেই, এইখান থেকে বুঝতেই পারতেছে এখানে আসলে বোঝানোর কিছু নাই, এগুলো সবই আমার কোএনজাইমের আসতেছে এবং কোএনজাইমগুলো থেকে আসতেছে ভিটামিন থেকে আসতেছে, ভিটামিন থেকে আমরা এই কোএনজাইমগুলো পাই যেগুলো বিভিন্ন এনজাইমের বা বিভিন্ন প্রোটিনের সাথে মিলে এনজাইম হিসেবে কাজ করে। এইখান থেকে কি জিনিস লাগবে সেটা একটু বলি। এখান থেকে দুই ধরনের কোশ্চেন টিচাররা করে। এক নাম্বার কোশ্চেন যেটা করে, ফার্স্টেই তোমাকে বলবে ভিটামিন গুলোর নাম বলো, তোমার যে বি কমপ্লেক্সের ভিটামিনগুলো আছে নামগুলো বলো, তখন তোমাকে বলতে হবে B1 থায়ামিন, B2 রিবোফ্লাভিন, এইভাবে তোমাকে B12 পর্যন্ত আসতে হবে। এবং আরেকটা কোশ্চেন করে কোএনজাইমগুলোর ফর্মগুলো তুমি বলো, কোএনজাইমের ফর্মগুলো, তখন তোমাকে র্যান্ডমলিও জিজ্ঞেস করতে পারে, সহ জিজ্ঞেস করতে পারে যে ভিটামিন B2 কি কোএনজাইম থাকে, তখন তোমাকে বলতে হবে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। সো এখান থেকে কি কি লাগবে, এখান থেকে সব যে একদম ঠোঁটস্থ 4টা 5টা করে বলতে হবে এমন না, অ্যাটলিস্ট 1টা 2টা বলতে পারলেই এনাফ, কারণ টিচাররা এতটুকুনি শুনতে চায় যে তুমি ভিটামিনগুলোর নাম বলতে পারতেছো কিনা সেটা। সো এগুলো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে গেল। নন ভিটামিন কিছু কোএনজাইম আছে, যেমন কোএনজাইম কিউ, লাইপোইক অ্যাসিড, এই জিনিসপত্রগুলো কিন্তু আমার নন ভিটামিন কোএনজাইম, ঠিক আছে। তাহলে কোএনজাইম সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে, ওকে। এই পর্যন্ত গেল হচ্ছে কোএনজাইম। ওকে, আমাদের মোটামুটি লাস্ট টপিক আমরা চলে আসছি, কেমন, এখানে আমাদের মোটামুটি লাস্ট টপিকটা এখানে চলে আসছি, আইসো এনজাইম। আইসো এনজাইম কি জিনিস, আইসো এনজাইম যদি আমি বলি, আইসো মানে বুঝতেই পারতেছো, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সেম, আইসো মানে কি সেম, আর এনজাইম মানে তো এনজাইমই, ঠিক আছে। তার মানে আইসো এনজাইম মানে হচ্ছে সেম টাইপ অফ ক্যাটালাইটিক অ্যাকশন রাখবে এইরকম এনজাইম, সেম টাইপ অফ ক্যাটালাইটিক অ্যাকশন রাখবে এরা, তোমাদের বলবো হচ্ছে আইসো এনজাইম। এদের মধ্যে কি কাজ করতেছে, এরা ক্যাটালাইটিক অ্যাকশনটা সেম রাখতেছে, বাট এরা হচ্ছে ফাংশনালি সেম, যেহেতু ক্যাটালাইটিক অ্যাকশন সেম, ফাংশনালি সেম, বাট এরা একজন আরেকজনের থেকে কেমিক্যালি, স্ট্রাকচারালি, ফিজিক্যালি, ইমিউনোলজিক্যালি, ইলেকট্রোফোরিক্যালি ডিফারেন্ট হবে, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ফাংশনালি সেম থাকতেছে, বাট কেমিক্যালি, ফিজিক্যালি, ইমিউনোলজিক্যালি অ্যান্ড ইলেকট্রোফোরিক্যালি এরা একে অপরের থেকে ডিফার করবে, এদেরকে আমরা বলবো আইসো এনজাইম। আইসো এনজাইমের ডেফিনেশন মাস্ট, এটা ধরবেই, এটা তুমি ভালো পারো, ভালো পারলে এটা ধরবে তোমার মানে এক্সামটা আরো ভালো করে নেওয়ার জন্য, সো এইটুকুন পারতে হবে, কেমন।
আইসোএনজাইম কি জিনিস? তাহলে আইসোএনজাইমস আর দি ভেরিয়েন্টস দ্যাট হ্যাভ দি সেম ক্যাটালাইটিক অ্যাকশন। সো এরা হচ্ছে ফাংশনালি সেম হবে, বাট আমার ডিফার করবে হচ্ছে কেমিক্যালি, ফিজিক্যালি, ইমিউনোলজিক্যালি অ্যান্ড ইলেকট্রোফোরিক্যালি। এরা হচ্ছে এরা ডিফার করবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এরপরে আর কি আসতেছে, এখানে হচ্ছে দেয়ার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কম্পোজিশন আর ডিফারেন্ট হবে, যেহেতু এরা আমাদের কেমিক্যালি ডিফার করতেছে, সো এদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডেফিনেটলি ডিফারেন্ট হবেই। আচ্ছা, এবার আসো আইসোএনজাইমের কিছু এক্সাম্পল আমাদের আসতেছে। আইসোএনজাইমের মধ্যে কিছু এক্সাম্পল আসে। আচ্ছা, এখানে একটা কথা বলছে, অল আইসোএনজাইমস আর এনজাইমস বাট এনজাইমস আর নট আইসোএনজাইম। এই জিনিসটা লিখছি, বাট এই জিনিসপত্রগুলো বুঝতে আই গেস প্রবলেম হবে না। আইসোএনজাইম এনজাইম, বাট সব এনজাইম আইসোএনজাইম না। কেননা আইসোএনজাইম হওয়ার জন্য কি হইতে হবে? ফাংশনালি সেম হইতে হবে। এখন একটা এনজাইম ধরো আমি যদি ম্যালটোজ এবং ল্যাকটেজের কথা বলি, ম্যালটেজ ল্যাকটেজ দুইজন দুইটা জিনিসের উপর কাজ করতেছে, সেটা ফাংশনালি ডিফারেন্ট। এরা কখনোই আমার আইসোএনজাইম হবে না। বাট যত দুনিয়া আইসোএনজাইম আছে, এরা তো আলটিমেটলি এনজাইমেরই পার্ট। সো সব আইসোএনজাইমে এনজাইম হবে, কিন্তু সব এনজাইম আইসোএনজাইম হবে না। আচ্ছা, আইসোএনজাইমের আমাদের যে জিনিসপত্রগুলো আছে এইখানে মোটামুটি যে তোমার ইম্পর্টেন্ট কিছু আইসোএনজাইম আছে, এগুলো টিচাররা ধরে। ইম্পর্টেন্ট আইসোএনজাইমের মধ্যে ফার্স্টে আমাদের আসবে হচ্ছে সিপিকে বা ক্রিয়েটিনিন কাইনেজ। ক্রিয়েটিন কাইনেজ, ঠিক আছে? ক্রিয়েটিন কাইনেজ আইসোএনজাইম। ক্রিয়েটিন কাইনেজ আইসোএনজাইমের তিনটা টাইপ থাকে, একটা হচ্ছে এমএম, একটা এমবি আর একটা বিবি। এমএম, এম মানে হচ্ছে এখানে মাসেল, বি মানে ব্রেইন, এইভাবে মনে রাখতে পারো। সো বিবি মানে হচ্ছে, দেখো দুইটাই বি, তার মানে এখানে মেইনলি ব্রেইনের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে? এবং এটা ম্যাক্সিমাম ইলেকট্রোফোরিক মোবাইলিটি। আচ্ছা, এগুলো আসলে এই এই ছকের মধ্যে কোনটা কোনটা লাগবে সেটা একটু বলি। এখান থেকে মেইনলি লাগবে আইসোএনজাইমের নাম, টিস্যু অফ অরিজিন। আর যদি পার্সেন্টেজ বলতে পারো খুব ভালো, পার্সেন্টেজ বলতে না পারলে কোনো সমস্যা নেই, বাট পার্সেন্টেজটা পুরো পার্সেন্টেজ অনেক সময় টিচাররা ধরে। সো এইখানে যেটা বলতেছিলাম, তিনটা টাইপ পাওয়া যায়, এম এম, এম বি আর বিবি। সো বি মানে ব্রেইন, এম মানে মাসেল, আমি এভাবে মনে রাখতাম। এম মানে মাসেল, বি মানে ব্রেইন, এভাবে মনে রাখতাম। সো বিবিটা আমরা পাবো হচ্ছে ব্রেইনের মধ্যে, এম এমটা পাবো হচ্ছে স্কেলিটাল মাসেল, হার্ট মাসেলের মধ্যে, যেহেতু দুইটা এম, সো সব মাসেলের মধ্যে আমরা এটা পাচ্ছি। আর এম বিটা আমরা পাবো হচ্ছে হার্ট মাসেল। এটা একটু এবিসি বই চেক করি, এখানে বোধ হয় হার্ট মাসেল অ্যান্ড ব্রেইন বোথ কেসেই আমরা এম বিটা পাই। সো আইসোএনজাইম কি কি পাচ্ছি? এম এম, এম বি এবং বিবি, অর্থাৎ সিপিকে 1, সিকে 2, সিকে 3, এই তিনটা, ঠিক আছে? কোথায় পাওয়া যাচ্ছে? ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস পারলে এখান থেকে হচ্ছে। আচ্ছা, এরপরে এলডিএইচ, আরেকটা ইম্পর্টেন্ট এনজাইম, আইসোএনজাইম এলডিএইচ। এলডিএইচ এর কয়টা পার্ট পাওয়া যায়? 5টা। এখান থেকেও সেম, আইসোএনজাইমের নাম, কম্পোজিশন, কম্পোজিশন ওইটা না, কম্পোজিশন এর পরের চার্টে যে কম্পোজিশনটা আছে এইটা কোথায় প্রেজেন্ট আছে সেটা লাগবে, হ্যাঁ? আর যারা এক্সট্রা জানতে চাও তাদের জন্য কোন কেসে এলিভেটেড হবে সেটা, ওকে? আচ্ছা, আসো একটু দেখি কয়টা আইসোএনজাইম আছে। 5টা, LDH1, LDH2, LDH3, LDH4, LDH5। কি কিভাবে পাওয়া যাবে? HHH, HHAM, HHMM, HMMM আর সবগুলো এম, ঠিক আছে? আচ্ছা, সবগুলো এম মানে এখানে আমরা মোটামুটি এই মাসেল টাসেল দিয়ে মনে রাখা লাগবে না, এটা তোমরা নিজেদের মতন করে মুখস্থ রাখবা। যে এইচ তে হার্ট, আমি এইভাবে পড়তাম, এইচ তে হার্ট, এম তে মাসেল, তাই না? আমার জন্য একটু ইজি হইতো। এইচ তে হার্ট, সবগুলো এইচ আছে, তার মানে এটা মায়োকার্ডিয়ামের মধ্যে আছে। এখানেও এইচ এর পরিমাণ বেশি, সো এটাও মায়োকার্ডিয়ামের মধ্যে আছে। HHMM দুইটার পরিমাণ সেম, সো এটা মাসেলে পাচ্ছি এবং কিডনিতে পাচ্ছি। HHMM, এটা HMM, HMMM, এটা কিডনি, স্কেলেটাল মাসেল, বোথ কেসে পাওয়া যাচ্ছে। আর সব এম মানে হচ্ছে স্কেলেটাল মাসেল এবং লিভারের মধ্যে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা যেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? আমি এইভাবে মনে রাখতাম, বাট এটা তোমাদের উপরে, যেভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হয় সেভাবে মনে রাখবা, ওকে? এরপরে আসো হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, আরেকটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, এএলপি। এটার হচ্ছে 3টা টাইপে পাওয়া যায়। এএলপির এনজাইমের 3টা এনজাইম আছে, একটা পাওয়া যাবে হেপাটিক, একটা প্ল্যাসেন্টাল আর একটা বোন। 3টা জায়গায় আমরা পাবো, হেপাটিক, প্ল্যাসেন্টাল, বোন, ঠিক আছে? ওকে ওকে। আরেকটা হচ্ছে কার্বোমাইল ফসফেট সিনথেটেজ 1, 2, এটাও পাওয়া যাইতেছে। এই কার্বোমাইল ফসফেট সিনথেটেজ 1 এবং 2 এরা দুইটা টাইপের আইসোমার হয়। একটা হচ্ছে ইউরিয়া সিনথেসিসের জন্য মাইটোকন্ড্রিয়াতে একটা কাজ করে, আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস সাইটোপ্লাজমের ক্ষেত্রে, মানে পাইরিমিডিন বেস সিনথেসিসের ক্ষেত্রে সাইটোপ্লাজমে কাজ করতেছে। তাইলে কার্বোমাইল ফসফেট সিনথেটেজ দুইটা পার্টে আমরা পাই,
1 এবং 2। 1টা আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইউরিয়া সিনথেসিসে কাজ করবে, আর তোমার হচ্ছে পাইরিমিডিন সিনথেসিসের ক্ষেত্রে কার্বোমাইল ফসফেট সিনথেসিস 2 এটা সাইটোপ্লাজমে কাজ করবে। ওকে, এবার আসো ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল এনজাইম। এইটা আসলে আর ওইভাবে ফাংশনাল এনজাইম এবং নন ফাংশনাল এনজাইম মানে কি, বা ফাংশনাল এনজাইম এবং নন ফাংশনাল এনজাইমটা কোথায় কোথায় পাওয়া যায়, এই জিনিসপত্রগুলো লাগে। সো ফাংশনাল এনজাইমগুলো আমরা প্লাজমায় পাবো, অর্থাৎ এরা ফাংশন করবে। দেখো এই জিনিসপত্রগুলো, এই এএলপি এএলটি, এই যে জিনিসপত্রগুলো আছে, এইগুলা কখন, এগুলা রোগের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আর কোনো ফাংশন করতেছে না। বাট যেগুলো ফাংশনাল এনজাইম, যেমন আমার এই তোমার থ্রোম্বিন আছে, তারপর হচ্ছে অন্যান্য যে ডাইজেস্টিভ এনজাইমগুলো আছে, এগুলো কিন্তু ফাংশন করতেছে। সো এরা প্লাজমাতে থাকতেছে, প্লাজমায় থেকে এরা ফাংশন করতেছে। এরা মোস্টলি লিভার দিয়ে তৈরি হবে। দেন হচ্ছে এরা যেহেতু ফাংশনাল, সো এদের ফিজিওলজিক কিছু ফাংশন এরা শো করবে। এক্সাম্পলের মধ্যে আছে প্লাজমিন আছে, যারা হচ্ছে ক্লট লাইসিসের ক্ষেত্রে কাজ করে, থ্রোম্বিন আছে যারা ক্লট ফর্মেশনের ক্ষেত্রে কাজ করে। আর নন ফাংশনাল এনজাইমগুলো আমার মোস্টলি কি হয়, এরা ইন্ট্রাসেলুলার এনজাইম হয়, অ্যান্ড ওইখানে এরা এদের কার্যকলাপগুলো করে। ঠিক আছে, আচ্ছা, প্লাজমা এরা খুব কম পরিমাণ থাকে। এদেরকে মেইনলি ফাংশনাল, নন ফাংশনাল বলা হচ্ছে যে যেটা বললাম যে এরা কাজ করে না, এরা বেসিকলি প্লাজমায় কাজ করে না। এদের কাজগুলো ইন্ট্রাসেলুলার অ্যাকশন এরা দেখাবে, বাট প্লাজমাতে এদের কোনো কাজ নাই। অ্যান্ড প্লাজমাতে যেহেতু এদের কাজ নাই, সো এদেরকে আমরা নন ফাংশনাল হিসেবে ক্যারেক্টারাইজ করতেছি। ঠিক আছে, ওকে, নো ফিজিওলজিক ফাংশন ইন প্লাজমা পাওয়া গেছে। এই কথাটাই বললাম যে এদেরকে আসলে নন ফাংশনাল বলাই হচ্ছে এই কারণে যে এদের প্লাজমায় আসলে কোনো কাজ নাই। এরা যা কাজ করে ইন্ট্রাসেলুলার পার্টে এরা যে কাজ করতেছে। আর যেহেতু এরা সেলের মধ্যে থাকে, একটা সেল ইন্ট্রাসেলুলার সেলের মধ্যে এই জিনিসপত্রগুলো থাকে। সো এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা কি পড়ছিলাম মনে পড়ে যে আমরা যখন লিভারের ডিজিজের ক্ষেত্রে এএলপি এএলটি এএসটি এইগুলো বেড়ে যাচ্ছিল, কেন বাড়তেছিল? এরা বাড়তেছে, এরা কোথায় বাড়তেছে? এরা প্লাজমাতে বেড়ে যাচ্ছিল। মনে করে দেখো যে এএলপি এএলটি এএসটি এই ধরনের যেই কেসগুলো ছিল, এই জিনিসগুলো কখন বাড়তেছিল? ডায়াগনোসিস কেসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্লাজমাতে এদের কনসেন্ট্রেশন বেড়ে যায়। এখন কথা হচ্ছে এরা তো প্লাজমায় থাকে না, তাইলে কেন এটা হচ্ছে? এরা কই থাকে? এরা থাকে হচ্ছে আমার সেলের মধ্যে। আমি ধরে নেই লিভারের ক্ষেত্রে আমরা যেহেতু পড়ছিলাম যে এএলপি এএলটি এএলটি এইগুলা বাড়তেছে, তো আমরা লিভারের ক্ষেত্রে পড়ি। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসপত্রগুলো আমাদের লিভারের ডিজিজের ক্ষেত্রে বেড়ে যাচ্ছিল, তাই না? এখন কেন বাড়তেছে খেয়াল করে দেখো, এরা তো নন ফাংশনাল এনজাইম, তাই না? নন ফাংশনাল এনজাইম কই থাকে? ইন্ট্রাসেলুলার। তার মানে এই সেলটার ভেতরে আমার নন ফাংশনাল এনজাইমগুলো আছে। ঠিক আছে, নন ফাংশনাল এনজাইমগুলো এর মধ্যে আছে, প্লাজমায় কিন্তু নাই। প্লাজমায় না থাকার কারণে এদেরকে আমরা নন ফাংশনাল বলতেছি। এখন ধরে নাও কোনো একটা কারণে আমার লিভার সেল ড্যামেজ হয়েছে, এটা লিভারের ইন্ট্রাসেলুলার, আমরা লিভার সেলের কথা চিন্তা করি, লিভার সেল। হ্যাঁ, এটাকে আমরা লিভার সেল হিসেবে কল্পনা করতেছি, এটাকে আমরা লিভার সেল বলতেছি। ঠিক আছে, লিভার সেল হিসেবে এটাকে আমরা কল্পনা করতেছি। কারণ এটা তো লিভার সেলের মধ্যে আছে, তাই না? লিভার সেলের মধ্যেই আছে। এখন যখন আমার লিভার সেলটা ড্যামেজ হয়ে যাবে কোনো একটা কারণে, ওই যে জন্ডিস বলো বা অবস্ট্রাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, তখন যেটা হচ্ছে লিভার সেলগুলো ড্যামেজ হচ্ছে। লিভার সেল ড্যামেজ হলে ভাই কি হবে খেয়াল করে দেখো তো। লিভার সেল ড্যামেজ হয়ে যাওয়া মানে কি? লিভার সেলের মেমব্রেন নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ধরো এই জায়গাটা থেকে লিভার সেলটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, লিভার সেলটা একটা জায়গা থেকে নষ্ট হয়ে গেল। এখন লিভার সেলটা যদি ধরে নাও এই জায়গাটায় লিভার সেলটা নষ্ট হয়ে গেছে। লিভার সেল তো এই জায়গায় নষ্ট হয়ে গেল, আলটিমেটলি নেক্রোসিস বলো বা অন্যান্য কোনো কারণে লিভার সেল যেহেতু ড্যামেজ হয়েছে, সো এর ভিতরে যে ইন্ট্রাসেলুলার এনজাইম ছিল, এই এনজাইমগুলো এখন বাইরে বেরোয় আসবে না? আসবে তো, প্লাজমায় চলে আসবে। এই জন্য যেটা হয়, এই সব ডিজিজের ক্ষেত্রে আমার প্লাজমায় এই এনজাইমগুলোর পরিমাণ বেড়ে যায়। অ্যান্ড এই কারণেই এই নন ফাংশনাল এনজাইমগুলো আমার হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে কাজ করে। সো এই হচ্ছে আমার মোটামুটি নন ফাংশনাল এনজাইমগুলো কি কাজে আসে, কেন আসে, কি করতেছে, সেই জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইটেম 10, অর্থাৎ এনজাইমের লাস্ট আইটেম। এই ক্লাসটা একটু বড় হয়ে গেল, কিছু করার নাই, এনজাইমের 2টা ক্লাস একসাথে করবা। অ্যান্ড এটার মাধ্যমে আমাদের ফার্স্ট কার্ডে যে ফ্রি কোর্সটা ছিল সেটা সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে গেল। হোপফুলি দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, যখন তোমাদের ফার্স্ট কার্ডটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড এই পরে আমরা হচ্ছে সেকেন্ড কার্ডের ক্লাসগুলো নিব। সেকেন্ড কার্ডের যে
পেইড কোর্সগুলো আসবে, হোপফুলি সেখানে তোমরা আমাদেরকে জয়েন করবা। অ্যান্ড তোমাদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে লাইক ক্লাসের ক্ষেত্রে যে ভাইয়া এই জিনিসপত্রগুলো ইমপ্রুভ করলে আমাদের জন্য বেটার হয়, তোমরা এই ফিডব্যাকগুলো আমাদেরকে দিবা। আমরা খুব শীঘ্রই আমাদের দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, নেটটা একটু ঠিক হোক, নেটটা স্টেবল হলে আমরা হচ্ছে এই ফর্মগুলো দিয়ে দেবো তোমাদেরকে, দেন তোমরা ফিডব্যাক জানাবে অ্যান্ড সেই হিসাবে আমরা সেকেন্ড কার্ডের ক্লাসগুলো আমরা আরও সুন্দরভাবে দেবো। অ্যান্ড তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকতেছে। ক্লাস সম্পর্কে, ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম যে কোনো টাইমে গ্রুপে রিচ আউট করবা, আমরা সবসময় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে ইনশাল্লাহ সেকেন্ড কার্ডের কোনো একটা ক্লাসে। ততদিন পর্যন্ত শুভকামনা তোমাদের জন্য। অ্যান্ড ফার্স্ট কার্ডের তোমাদের একটা গাইডলাইন নিয়ে একটা ভিডিও আমরা বানাবো, সেই ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। হোপফুলি এটা লাইভ করার ইচ্ছা আছে, আই ডোন্ট নো, দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে। যদি আমার নেটওয়ার্ক ঠিক থাকে লাইভ করব, আদারওয়াইজ রেকর্ডেড চমৎকার ওয়েতে তোমাদেরকে ফার্স্ট কার্ডটাই কীভাবে অ্যাপেয়ার করবা, কার্ড এক্সাম কীরকম হয় সেই সম্পর্কে একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।